হ্যাঁ। বাংলাদেশেও তো অভাবী এলাকা আছে। তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না করে আপনি আফ্রিকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে কেন আসলেন? পৃথিবীর সব দেশের মানুষই মানুষ। সারাদিন কোনো খাবারই পায় নাই। রাতের বেলা শুধু একটা ভুট্টা খেয়ে ঘুমায়ে গেছে। বাংলাদেশে এরকম মানুষ কত পারসেন্ট? আফ্রিকায় কত পারসেন্ট? আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমরা দুনিয়ার যেকোনো জায়গায় যেতে পারতাম। টাকার অঙ্কে যেটা বলতেছি। ইউরোপের যেকোনো রোমানিয়া যেতে পারতাম, ভালো দেশে যেতে পারতাম। বাট আফ্রিকার আমাদেরকে দরকার। আফ্রিকার ইনভেস্টমেন্ট দরকার। দুপুরের কিছু আগে যখন ফার্মটিতে গিয়ে পৌঁছালাম, তখন হাজারো দুম্বার পাল রওনা হয়েছে চারণভূমির দিকে। আফ্রিকান রাখালরা তাড়িয়ে নিয়ে যাচ্ছে তরতাজা প্রাণীগুলোকে। এভাবে বিস্তীর্ণ খোলা মাঠে হেঁটে খেয়ে তরতর করে বেড়ে উঠছে তারা। প্রতি মাসে বাচ্চা দিচ্ছে শত শত। হ্যাঁ, এটাই পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় বাংলাদেশিদের সেই বহুল আলোচিত ৫,০০০ একর জমির ফার্ম। আমার মনে হয় যে এখানকার এই যে ফ্রেশি ফার্মের যে দুম্বার পাল, সেটাতে একটা স্পেশালিটি আমার কাছে মনে হলো যে এদের নিজেদের একটা সভ্য জগৎ এরা নিজেরাই তৈরি করে নিয়েছে। এই যে এখন বাজে দুপুর প্রায় ২:৩০-৩টা, এখন তারা হচ্ছে এখান থেকে মানে ঘর থেকে দুপুরের খাওয়া বিশ্রাম শেষে আবারও মাঠে যাচ্ছে। এখানে এখন শুরু হবে তাদের মানে বৈকালিক খানাপিনার ব্যাপারটা। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই দুম্বাগুলো ঠিক এখানে ৫-৬০০ দুম্বার যে পালটা, সেটি মাত্র ৪-৫ জন মিলে সুন্দর সুশৃঙ্খলভাবে এই মাঠের বাইরে নিয়ে যাচ্ছে এবং তারা আবার খাওয়া দাওয়া শেষ করে একটা টাইম ফিক্স করা আছে সূর্যাস্তের আগে আগে আবার চমৎকারভাবে ঘরে ফিরবে। তো এই যে এই দুম্বার পাল যারা নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এরকম না যে লাঠি পিটিয়ে দুম্বাগুলোকে নিয়ে যাচ্ছেন কিংবা এখান থেকে অন্যরকমভাবে তাদেরকে নিয়ে যাচ্ছেন। তারা ঠিক পিছনে পিছনে বা সামনে সামনে যাচ্ছেন এবং সেই সাথে এই দুম্বাগুলো সেখানে যাচ্ছে। এখন আমরা দেখছি দুম্বার পালের পিছনে পিছনে কিছু গরুর পাল যাচ্ছে। একসময় নাকি এখানে বিশাল গরুর পাল ছিল, তো এবারে কোরবানি ঈদে অনেকগুলো গরু কুরবানি হয়েছে। একটি টার্কিশ এনজিও এই ফার্মে এসে সেই গরুগুলো পছন্দ করে এখানকার মানুষের জন্য এই গরুগুলো কুরবানি দিয়েছে, তাই পালটা একটু ছোট হয়ে গিয়েছে। তা কিন্তু এই দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আপনারা খেয়াল করেন যে পিছনের বিস্তীর্ণ একটা চারণভূমি, মনে হয় যে ৬-৭ কিলোমিটার এলাকা জুড়ে, এবং সেই চারণভূমিতে গিয়ে গরু এবং দুম্বা দুটিরই পাল সুন্দরভাবে ঢুকে পড়েছে এবং তারা আপন মনে সেখানে খাবে। মানে এই দৃশ্যটা আসলে দেখারও একটা ব্যাপার আছে। আমরা সবসময় হলিউড সিনেমাতে দেখি এই রকমের দৃশ্য, কিংবা অনেক পুরনো যেগুলো মুভি আছে সেগুলোতে দেখি, কিন্তু এখানে বাস্তব এরকম দৃশ্য দেখাটা কিন্তু আসলে একটা অন্যরকম অনুভূতি। এবং আমি আজকে সকালে যখন আসি তখন এখানে গ্রামের মধ্যে দিয়ে আসি, মাইলের পর মাইল এরকমের চারণভূমি, যেখানে এখনও আবাদ হয় নাই, ফসল হয় নাই, কিংবা চারণ ক্ষেত্র তৈরি হয় নাই, মাত্র সেগুলো রাস্তাঘাট হয়েছে। তো ফ্রেশি ফার্মের এই যে জায়গাটি, মানে উগান্ডার এখানে যে জায়গাটি পুরোপুরি বদলে দিয়েছে আমার মনে হয় যে এই একটি উদ্যোগ। এখানকার মানুষজন, বেশ কিছু মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৫০-৬০ জন ৭০ জন মানুষ, তারা এই চারণ ক্ষেত্রে পশুপালন করছে, গবাদি পশুকে নিয়ে আসছে চারণ করার জন্য। এই যে এখানে প্রায় ৩ ফিট ৩.৫ ফিট একটি ক্যানেলের মতো, এটি ওনারা বলছেন যে এটিকে ওনারা আসলে এক ধরনের পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে চান, যে এটার মাধ্যমে হয়তোবা এই পুরো চারণ ক্ষেত্রটিকে, মানে যে সেচ ব্যবস্থা, সেটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা যাবে বা সুন্দর করে করা যাবে। আরেকটি বিষয়, এখানে কিন্তু এমনিতেই পানি নাই। আপনারা যদি দেখেন যে এই যে বিস্তীর্ণ একটা আবাদি ক্ষেত্র, তার মধ্যে কিন্তু এখানে তারা নিজেরা এরকমের একটি ডিপ টিউবওয়েল বসিয়েছেন, টিউবওয়েল বসিয়েছেন। এটা আফ্রিকার ট্র্যাডিশন অনুযায়ী এই টিউবওয়েলগুলো হয় চাপকল, আমরা যেটা বলি গ্রামে, এবং এই চাপকলগুলোতে পানি আসে, যে পানিটা সেটা ৮০-৯০ মিটার গভীর থেকে আসে, এবং এই পানিটা একদিকে যেমন গবাদি পশুর খাওয়ার জন্য ব্যবহার হয়, আবার একই সাথে তারা নিজেরাও ব্যবহার করার জন্য এই চাপকলগুলো ব্যবহার করে আর কি। আমরা এই চাপকলগুলো একটু অন্যরকম, আমাদের বাংলাদেশের মতো না, একটু অন্যরকম স্টাইলের আর কি। এটা
এই পানিটা তো খাওয়ার কাজেও ব্যবহার হয়, আবার পশু পাখি যেগুলো পালন করা হয়, গরু দুম্বা, তাদের জন্য এখানে ব্যবহার করা হয়। যত দূর চোখ যায় আমার তো মনে হয় যে পাহাড়গুলো দেখা যায় যে এটা একটা ভ্যালির মতো আর কি। বেসিক্যালি আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে এখানকার যে মাটি, সেই মাটিগুলো কিন্তু আমাদের দেশের প্রচলিত মাটির মতো না। এটা তো মাটি, তাই না? এই মাটিটা দেখেন আপনারা, এই জাস্ট মাটিটা কোয়ালিটিটা একদম কালো। আমরা যদি বলি এটা কি বলবো, যে ব্ল্যাক কটন সয়েল। এটা পৃথিবীর অন্যতম তুলা বা হচ্ছে আপনার কটন উৎপাদনের জন্য এখানে এক প্রকারের বনবাসী জীবনযাপন করছেন কয়েকজন বাংলাদেশি, লোকালয় থেকে বেশ দূরে। জায়গাটিও অদ্ভুত, খানিকটা দুর্গম। দূরে উঁচু পাহাড়ের যে হাতছানি, তার পাদদেশ পর্যন্ত বিস্তৃত এই খামারের এলাকা। জায়গার পুরোটাই এলোমেলো জংলা ছিল শুরুতে। উঁচু ঘাস, বাবলা কাটার জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না বলা চলে। ইনভেস্টমেন্ট শুধু টাকা না, নলেজ, আমাদের টাইম, এইটা দিয়ে আমরা এখানে যে ইম্প্যাক্টটা ফেলতে পারবো সেটা উন্নত দেশে ফেলা সম্ভব ছিল না। প্লাস এরা যেহেতু গরিব, এই যে আমরা আসার কারণে এখানে যারা কাজ পাচ্ছেন, যারা 3 বেলা খেতে পাচ্ছেন, আমাদের এই ফার্মে যখন আমরা ফুল ফ্লেজে কাজ করবো তখন হয়তো 1000 লোক এখানে কাজ করবে। তারা 1000 লোক মানে হচ্ছে 1000 ফ্যামিলি। 1000 ফ্যামিলি মানে হচ্ছে প্রতি ফ্যামিলি 5 টাকা করে দিলে 5000 মানুষ শিক্ষা পাবে, 5000 মানুষ খাবার পাবে। এবং এই এলাকাটা আমরা যতটা উন্নত করতে পারবো, যতটা এখানে অবদান রাখতে পারবো, সেটা উন্নত দেশে পারতাম না। অনেকে বলে যে আপনার বাংলাদেশের মানুষও তো গরিব, হ্যাঁ। বাংলাদেশেও তো অভাবী এলাকা আছে, তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না করে আপনি আফ্রিকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে কেন আসলেন? পৃথিবীর সব দেশে মানুষই মানুষ। বাংলাদেশের মানুষ এখন 3 বেলা খেতে পারে না, এটা কি আমরা এখন পাই এরকম যে 3 বেলা খেতে পাই না? এক বেলা রাত্রে বেলা সারাদিন কোনো খাবারই পায় নাই, রাতের বেলা শুধু একটা ভুট্টা খেয়ে ঘুমায় গেছে। বাংলাদেশে এরকম মানুষ কত পার্সেন্ট? আফ্রিকায় কত পার্সেন্ট? আমরা একটা বিখ্যাত ছবি দেখছি না, যে সোমালিয়ান একটা শিশু বসে আছে, হ্যাঁ, মারা যায় নাই এখন, শকুন অপেক্ষা করতেছে বাচ্চাটা কখন মারা যাবে, কখন সে খাবে। এই দেশটা এর কাছে এই পাশাপাশি দেশ এখানকার, এই যে কানামোজার পরেই আপনার আপনার ইয়ে এলাকা, তুর্কানা এলাকা পার হলে সোমালিয়া। ওরা একই বাতাস শেয়ার করতেছে। আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা যেমন একই বাতাস শেয়ার করি, এরাও একই বাতাস শেয়ার করতেছে। তো আমরা শুধু ছবিটা দেখতেছি, আমাদের রেসপন্সিবিলিটি কি নিচ্ছি? কয়জন মানুষ এসে এখানে কাজ করতেছে? আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমরা দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারতাম, টাকার অঙ্কে যেটা বলতেছি, ইউরোপের যে কোনো রোমানিয়া যেতে পারতাম, ভালো দেশে যেতে পারতাম। বাট আফ্রিকার আমাদেরকে দরকার, আফ্রিকার ইনভেস্টমেন্ট দরকার। ফার্ম করতে গিয়ে রাস্তা করতে হয়েছে, থাকার জন্য ঘরবাড়ি, সৌরবিদ্যুৎ, পানির ব্যবস্থা, আরো অনেক কিছু করতে হয়েছে এখানে। এখন একাংশ বেশ ঝকঝকে, মানে প্রায় 1000 একরের মতো জায়গা তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে। আগে এই এলাকায় মানুষজনের আনাগোনা ছিল না, এখন অনেকেই দূর দূরান্ত থেকে দেখতে আসছেন। এলাকাটির মাটি কালো, আমাদের দেশের মতো নয়। কখনো চাষাবাদ হয়নি এই এলাকায়, কিন্তু উর্বরা। এ জমিকে একেবারে চাষাবাদযোগ্য করে তুলতে কষ্ট করতে হবে। সেচ আর পানির ব্যবস্থাটাই সবচেয়ে কঠিন। অভাবের দেশ বলেই এখানে আসা। 50 বছরের অ্যাডভান্স নলেজ নিয়ে আমরা এখানে আসছি বাংলাদেশের। আমরা এদের তুলনায় 50 বছর অ্যাডভান্স। সো 50 বছর অ্যাডভান্স নলেজ নিয়ে যখন আমরা আসছি, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি অপরচুনিটি আছে। বাংলাদেশ আর্মির আফ্রিকাতে বিশাল সুনাম। এরা অসাধারণ কাজ করছেন আফ্রিকার ডেভেলপমেন্টে এবং আফ্রিকার নিরাপত্তার জন্য। সো আমরা ইন জেনারেল আমাদের একদিকে ব্যবসায়িক সুযোগও আছে, প্লাস এরকম হিউম্যান কাইন্ড নিয়ে কাজ করার জন্য এই এলাকাটা সবচেয়ে সেরা। আমরা গত মাসে যখন কিডেপেফলে যাচ্ছিলাম, একটা রিসোর্টে দাঁড়ালাম, রাতে ছিলাম। ওইখানে এক সিকিউরিটি গার্ড আর্মি, ওর নাম আবু বকর। আবু বকর মুসলিম, মানে ধর্মের নাম, ইসলাম ধর্মের নাম শুনে তার ভালো লাগছে, সে ধর্ম গ্রহণ করছে।
সে এখন পর্যন্ত কোরআন শরীফ ছুঁয়ে দেখে না, কোরআন শরীফ নিজের চোখে দেখে নাই। একজন মুসলিম, সে তার সারা জীবনে এখন পর্যন্ত সে একটা কোরআন শরীফ ছুঁয়ে দেখেন, নিজের চোখে পুরো কোরআনটা দেখে না, সে শুধু শুনছে। আফ্রিকার লোকজন আসলে এখানে তাদের মানে ধর্ম চুজ করাটা, যেমন অনেকে খ্রিস্টান হচ্ছে, অনেকে মুসলিম হচ্ছে, এটা না যে তারা আসলে খুব মুগ্ধ হয়ে খ্রিস্টান হচ্ছে, তারা আসলে আর কোনো অপশন শোনেই নাই। এখন যদি তারা মুসলিমে আমাদের ধর্মের কথা শোনে, এখানকার যারা আধা শিক্ষিত মানুষজন ম্যাক্সিমাম মুসলিম হয়ে যাবে। অলরেডি এখানে আমাদের এই ফার্ম এখানে করার কারণে অলরেডি 2 জন মুসলিম হয়ে গেছে। সো এটা আস্তে আস্তে বাড়বে। আমরা যখন প্রথম এখানে আসলাম মসজিদে, আমরা 6 জন হইতাম জুমার নামাজে। আমরা ফার্মের 3 জন আর বাকি এখানকার 3 জন। এখন 2 কাতার হয়। মসজিদে লোক সংখ্যা বাড়তেছে আস্তে আস্তে। আমাদের দেশের মতো এখানে নদী নালা নেই, প্রাকৃতিক বৃষ্টি ভরসা, সেটাই সমস্যা। এখানে যখন বৃষ্টি হয় তখন চাষাবাদের জন্য পানি ধরে রাখা খুবই কঠিন। আবার মাটির যে ধরন, তাতে ধান, গম, আলুর মতো ফসল ফলানো সহজ না। তবু এই জমিতে ধান ফলানোর চেষ্টা করছেন ফ্রেশি ফার্মের কর্মীরা। তারা এর আগে ভুট্টা আর সূর্যমুখী করেছেন। ওই যে ওই পাশে একটু খেয়াল করেন, রাস্তার অপোজিটে জঙ্গল না, ওই যে মাঝে মাঝে বাবলা কাটা গাছ, এই পুরো এলাকাটা এরকম ছিল। আমরা যখন এখানে ঘর শুরু করি, ঘাস কেটে ঘর করা শুরু করছিলাম 1 বছর আগে। 1 বছর আগে এই জায়গা দেখলাম যে চিনতে পারতাম না। সেটাকে দেখুন, যে ব্লক ভাগ করে, যে ড্রেন ভাগ করে ফেলছি, প্লট ভাগ করে ফেলছি, ওই যে ওখানে ঘাস লাগানো হয়েছে। এই গাছগুলো বড় হয়ে গেলে আমরা আরো লাগাবো, এরকম নিচে ঘাসও হয়ে যাবে। তো এই পুরো এলাকাটা আসলে আমাদের ওই মাথা থেকে 3.5 কিলো, এখান থেকে এদিকে 7.5 কিলো, এই পুরো জায়গাটা আমরা একদম ব্লকে ভাগ করে করে পুরোটা কাজ করে ফেলবো। আমাদের প্ল্যান বেশিরভাগই হচ্ছে আপনার পশুপালন করা আর সবজি বা এগুলো, যেগুলো আমাদের যারা কর্মচারী, যেমন এখানে আমরা এখন 300 একরের ভুট্টা লাগাইছি। এই ভুট্টাটা আমাদের কর্মচারীদের জন্য আসলে, যেটা খাবার হিসেবে যেটুকু বেঁচে যাবে আমরা এটা সেল করে দিব। সো নিজেদের খাবার নিজেরা উৎপাদন করব আর পশুপালনটা করবো আর কি, এটা প্ল্যান। জি, আমাদের গাছ লাগানো হয়েছে, ছায়ার গাছগুলো এক লাইনে। এদিকে আপনার লম্বা 2 কিলোমিটার গাছ লাগানো হয়েছে এক লাইনে। এই গাছগুলো বড় হয়ে গেলে তখন এটা আরো সুন্দর দেখাবে। 2 বছর থেকে 3 বছর লাগবে আর কি এটাকে সুন্দরভাবে গুছায় তুলতে। অনেকে বলে যে জায়গাটা দুর্গম, কমিউনিকেশন একটা ফ্যাক্টর এখানে, সেটা কি মনে করছেন আপনি? পঞ্চগড় একসময় খুব দুর্গম এলাকা ছিল, যেখানে 5,000 একর জমি ছিল 2000 সনের দিকে। এখন ওই জমিগুলো 20 লাখ টাকা একর, 20 লাখে পাওয়া যাওয়া মুশকিল হবে আর কি। সো দুর্গম থাকে, একটা সময় পর্যন্ত দুর্গম থাকে, হ্যাঁ, কিন্তু সেটা পরবর্তীতে গিয়ে ঠিকঠাক হয়ে যায়। আমরা দুর্গম এলাকায় আসছি যেন এখন 20 বছর পরে পঞ্চগড় যে জায়গায় ছিল ওই জায়গায় পৌঁছায়। ইমপ্রেশনের জায়গায় অনেক বাংলাদেশি তো আপনাকে নেগেটিভও বলে যে আপনি অনেকে টাকা মেরে দিচ্ছেন, কিংবা অনেকে টাকা নিয়ে এই যে ডেস্টিনির মতো কোনো কারবার করবেন কিনা। মানুষ টাকা কখন মারে? যখন বিজনেসে লস হয়, তারপরে সে এটা বন্ধ করে দেয়। সো আমরা যেমন এই জায়গাটা নিছি যে দামে, বর্তমানে আমরা ইনভেস্টমেন্ট এই জন্য করছি হচ্ছে অ্যাসেট ব্যাকড, মানে আমাদের মডেলটা হচ্ছে অ্যাসেট ব্যাক। অ্যাসেট মডেল হচ্ছে আমরা যে জমিতে ইনভেস্ট করছি, আমরা জমি নিয়ে নিছি 99 বছরের। এই জমির দামটা অলরেডি দ্বিগুণ হয়ে গেছে দাম বাড়ার পরে। সো আমরা এখন পর্যন্ত যত টাকা মানুষের কাছ থেকে ফান্ড উঠাইছি, এই জমিটা যদি আমরা এখন বিক্রি করে দিই, বিক্রি করে দেওয়ার 5 থেকে 6 কোটি টাকা আমাদের কাছে প্রফিট থাকে রাইট না। যা দিয়ে কিনছেন সেই প্রফিটটা হবে আপনার। যে টাকা মানুষের কাছে নিছি, এখনই যদি আমি জমি বিক্রি করে দেই, এই জমিতে মানুষের টাকা 1.5 গুণ ফেরত দেওয়ার পরে আমাদের কাছে 5-6 কোটি টাকা এক্সট্রা থাকে। সো আমরা যদি এই জমিটা 10 বছর ধরে রাখি, এই জমিটা যাদের কাছে ইনভেস্টমেন্ট নিছি তাদের কাছে 5 গুণ টাকা ফেরত দেওয়ার পরে আমাদের কাছে আরো ডাবল টাকা থাকে। সো ফ্যাক্টটা আসলে আমরা ইনভেস্টমেন্টটা যদি পুরোটাই গবাদি পশুতে করতাম, পুরোটা যদি ট্রেডিং বিজনেসে করতাম, ট্রেডিং বিজনেসে লাভ এবং লস হয়। জমিতে বিনিয়োগ করার পরে 5 বছর পর সেই জমি লাভ দেয় নাই, এটা কখনো হয়েছে? অনেকেই বলে যে আপনি যেভাবে টাকা দিচ্ছেন, এটা একদিকে হচ্ছে হুন্ডি হচ্ছে, একদিকে মানি লন্ডারিং হচ্ছে, কিংবা একদিকে হচ্ছে আপনি টাকা দিলে পরে আপনি পালায় যাওয়ার মানে সম্ভাবনা বা মানে একটা আতঙ্ক আছে, আশঙ্কা আছে। তো সেটাকে আপনি কিভাবে ইনশিওর করবেন? ইনশিওর প্রথম হচ্ছে আমরা বাংলাদেশ থেকে টাকা নিচ্ছি না।
মানে বাংলাদেশে মানি লন্ডারিং আইন অনুযায়ী যে আওতাভুক্ত মানি লন্ডারিং আইনের নিয়েও মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। হ্যাঁ? মানি লন্ডারিং অ্যাকচুয়ালি কি যে বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে যে টাকাটা ঢুকছে, এই টাকাটা যদি বাংলাদেশ থেকে বের হয়ে যায় অবৈধভাবে, এটা মানি লন্ডারিং। এখন প্রবাসী মানুষে যখন এখানে বিনিয়োগ করতেছেন, এটা মানি লন্ডারিং না। সো আমরা প্রবাসী মানুষের মেইনলি আমাদের ইনভেস্টর। বাংলাদেশ থেকে আমরা আসলে বাংলাদেশ ব্যাংকে বা ব্যাংকিং থ্রুতে বা বাংলাদেশে আমরা কারো টাকা রিসিভ করছি, বাংলাদেশ থেকে আমরা ইনভেস্টমেন্ট আমরা নিচ্ছি না। সো এখানে আহ, এবং যেটা বললাম যে অ্যাসেট ব্যাক ইনভেস্টমেন্ট হওয়ার কারণে আমাদের আসলে এখানে লস হওয়ার সম্ভাবনাটা কম। আমরা খুব অল্প একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের গবাদি পশুতে ইনভেস্ট করতেছি জমি নেওয়ার পরে। বাট গবাদি পশুর সুবিধাটা হচ্ছে এটা এনি টাইম ক্যাশ করা যায়। একটা গরু কিনছি, আজ কালকে সে গরুটা আমি বিক্রি, আমাদের গরু আছে 50টা, আমি কালকে 50টা গরু বিক্রি করে দিতে পারতেছি। টাকাটা টাকার ভেতরে রয়ে যাচ্ছে আর কি। বাট সুবিধাটা হচ্ছে ব্যাংকে যখন কেউ 1 লাখ টাকা রাখে, 1 বছর পর 1 লাখ টাকায় থাকে। কিন্তু আমরা যদি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনি, 1 বছর পরে গরুর দাম 1.5 লাখ টাকা হয়। ব্যাংকের টাকা ব্যাংকে ফিক্স থাকে, কিন্তু গরু একা একা খায়, একা একাই মোটা হয়, একা একাই আপনাকে টাকা দেবে। আপনার টাকা গায়েব হওয়ার কোনো সুযোগ নাই, মানে এটা আহ, চোখের সামনে দেখা এটা হতে পারে যে ডিজিটালাইজ। 1000 গরুতে হয়তো 3টা গরু মারা গেছে, 4টা গরু মারা গেছে, এটা হয়। কিন্তু আরো যে 100টা গরু, তার দ্বিগুণ টাকা দিয়ে যাচ্ছে। এভারেজ এটা দেখা যায় 20%, 25% এক্সট্রা আরো প্রফিট চলে আসে। সালের ডিসেম্বরে শুরু হয়েছিল মুজাহিদুল ইসলাম জাহিদের আফ্রিকান ড্রিমস প্রজেক্ট নামের এই প্রকল্পের। শুরুতে তারা 1 একর জমি কিনেছিলেন 50,000 টাকা করে, মানে 1 শতক জমির দাম পড়েছিল মাত্র 500 টাকার মতো। স্থানীয় প্রায় 1,500 গ্রামবাসী একটি সমিতি করে ফার্মের কাছে জমিগুলো বিক্রি করেন। চুক্তি ছিল এই জমির দাম শুধু নয়, ফার্ম কর্তৃপক্ষ পুরো এলাকাটিকেই উন্নত করে দেবে। 1.5 বছর ধরে সে চেষ্টায় চলছে। ভালো লেগেছে আফ্রিকার এই ফার্মের প্রতি মুজাহিদ ভাই ও তার সহকর্মীদের মমতা দেখে। তারা এখানে শুয়ে বসে থাকেন না, কাজ করেন। জনবিচ্ছিন্ন দুর্গম এই জায়গাটিতে তারা পরিবার নিয়ে এসে থাকছেন। বাচ্চারাও এখানেই বড় হচ্ছে। খুব সাধারণ এবং পরিশ্রমী জীবনযাপন। নিজেরাও রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে কাজ করেন। বিলাসিতা বাড়াবাড়ি নেই এখানে। আরো চোখে লাগার মতো ব্যাপার হচ্ছে উগান্ডার স্থানীয় মানুষজন তাদের আপন হয়ে গেছে। কয়েকশো মানুষ কাজ পেয়েছে, তাদের অভাবী পরিবারে জীবিকার যোগান এসেছে। যে সকল পরিবারের অনেকেই দিনে একবেলা খাবার ঠিকমতো পেতেন না, তারা এখন 2-3 বেলা অনায়াসেই ভালো খাবার খান। বলা চলে আশেপাশের গ্রামগুলো কিছুটা বদলে গেছে এই ফার্মের কারণে। আপাতত বড় কৃষি খামার হচ্ছে না, তাহলে কি হবে এখানে? গবাদি পশু লালন পালনই এই মুহূর্তে পরিকল্পনা আফ্রিকান ড্রিমসের। বিস্তর জায়গা, অফুরন্ত চারণভূমি, একসাথে 5-10 হাজার গরু, 20-30 হাজার দুম্বা এখানে ছেড়ে রাখা যাবে। এলাকাটির আর্থসামাজিক অবস্থার পরিবর্তনও করতে চায় আফ্রিকান ড্রিমস। এর পাশাপাশি বিনিয়োগকারীদের লাভের জন্য আফ্রিকার এই অংশের প্রসিদ্ধ ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে কিছু হালাল রিসোর্টও করতে চান তারা। যা শুধু বিনিয়োগ নয়, আফ্রিকার এই অঞ্চলের পর্যটন খাতে নতুন মাইল ফলক হবে বলেও মনে করা হচ্ছে। এর মধ্যে নীল নদের তীরে পিরামিড রিসোর্টের পরিকল্পনা, নকশা ও প্রাথমিক কাজ শেষ হয়েছে। এবছরই এই প্রকল্প শুরুর কথা। মোট কথা, আফ্রিকায় বাংলাদেশি এই ফার্ম ঘুরে আমি যেটা বুঝলাম তা হলো প্রকল্পটি পরিপূর্ণ হতে সময় লাগবে। এ থেকে নানা রকমের শাখা প্রশাখা গজাবে, লাভও আসবে। তবে তার জন্য 5-10 বছরও অপেক্ষা করতে হতে পারে। এজন্য দেশটির রাজনৈতিক পরিস্থিতি, প্রকৃতি এবং স্থানীয় জনমানুষ অনুকূলে থাকতে হবে। তবে জমি কিনে রাখার বিষয়টি আমার পছন্দ হয়েছে, কারণ আশেপাশে বিনিয়োগকারীরা আসছেন, তারাও জমি কিনছেন।
এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর অনেক বিনিয়োগকারী তাদের নতুন গন্তব্য খুঁজতে শুরু করেছেন। এদের অনেকেই আবার দুবাই, সৌদি আরব থেকে গিয়ে আফ্রিকার এসব দেশে ব্যবসা বাণিজ্যের চেষ্টা করছেন। আর এই দেশগুলো নতুন বিনিয়োগকারীদের জন্য নানা সুবিধা উন্মুক্ত করে রেখেছে। আমার মনে হয় উগান্ডায় এমন প্রকল্প সম্ভাবনাময় এ কারণে যে এখানে জমির দাম এখনো বেশ সস্তা, লেবার খরচও কম। মাসে 5-7 হাজার টাকা বেতনে কর্মী পাওয়া যায়। ব্যবসা বা বিনিয়োগের জন্য এসব বিষয় খুবই আশার। আর তাই বাংলাদেশের স্বপ্ন সন্ধানী এই মুজাহিদুল ইসলামের মতো আমরাও আশা নিয়ে অপেক্ষা করতে পারি। দেখি তিনি কত দূর যেতে পারেন।